দ্য ওভারথিঙ্কিং কিওর, অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি, বর্তমান শক্তি এবং উদ্বেগ মুক্তির উপায়। আপনার কি মনে হয় আপনার মস্তিষ্ক একটা অবিরাম গোলমেলে চিন্তার ঘূর্ণিপাক? একই বিষয় বারবার ভেবে চলেছেন, অতীত বা ভবিষ্যতের চিন্তা আপনাকে আপনার বর্তমান থেকে দূরে সরিয়ে রাখছে। আধুনিক জীবনের চাপ, অনিশ্চয়তা আর তথ্যের অতিবর্ষণ আমাদের অনেকেরই অতিরিক্ত চিন্তাভাবনার জালে আটকে ফেলেছে। এই অতিরিক্ত চিন্তা শুধু আমাদের মানসিক শান্তি কেড়ে নেয় না, এটা আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি করে। আজ আমরা ডুব দেব নিক ট্রেটনের যুগান্তকারী বই দ্য ওভারথিঙ্কিং কিওর, হাউ টু স্টে ইন দ্য প্রেজেন্ট, শেক নেগেটিভস অ্যান্ড স্টপ ইউর স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। এই বইটার গভীরে ট্রেটন, যিনি একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং লেখক, অত্যন্ত সহজবোধ্য এবং ব্যবহারিক উপায় দেখিয়েছেন যে কিভাবে আমরা অতিরিক্ত চিন্তার এই চক্র ভাঙতে পারি, নেতিবাচকতা দূর করতে পারি এবং উদ্বেগ ও চাপ থেকে মুক্তি পেতে পারি। এটা শুধু একটা বই নয়, এটা অতিরিক্ত চিন্তার জালে আটকে থাকা প্রতিটা মানুষের জন্য একটা বাস্তবসম্মত গাইডলাইন। এই অডিওবুক সামারিটা শোনার পর আপনার জীবন কিভাবে বদলে যেতে পারে তার একটা ধারণা দিতে পারি। আপনি অতিরিক্ত চিন্তার মূল কারণগুলো চিনতে পারবেন এবং সেইগুলো মোকাবেলা করার কৌশল শিখবেন। বর্তমান মুহূর্তে বাঁচার ক্ষমতা অর্জন করবেন, যা আপনাকে জীবনের ছোট ছোট আনন্দগুলোতে উপভোগ করতে সাহায্য করবে। নেতিবাচক চিন্তা এবং ভয় থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। আপনার স্ট্রেস এবং উদ্বেগ কমানোর কার্যকর উপায়গুলো জানতে পারবেন। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হবে এবং আপনি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি আপনার মানসিক শান্তি ফিরে পাবেন এবং একটি আরও শান্তি, সুখী এবং পরিপূর্ণ জীবনযাপন করতে পারবেন। সুতরাং চলুন শুরু করা যাক অতিরিক্ত চিন্তা থেকে মুক্তির এই অসাধারণ যাত্রা, যা আপনাকে জীবনের উপর আরও বেশি নিয়ন্ত্রণ এবং মানসিক প্রশান্তি এনে দেবে। ওয়েলকাম টু অডিজ্ঞান ইউটিউব চ্যানেল। আত্ম উন্নয়ন এবং সফলতার এই যাত্রায় আমরা সবসময় আপনার পাশে আছি। এই মূল্যবান অডিওবুক সামারিটা শোনার সময় যদি কোনো অংশ আপনার মন ছুঁয়ে যায় বা আপনাকে অনুপ্রাণিত করছে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনার কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনার ভাবনাগুলো আমাদের জানাতে ভুলবেন না। আমাদের এমন আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের ওই জ্ঞানের আলোয় আলোকিত করুন। আপনার সমর্থন আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায়, অতিরিক্ত চিন্তাভাবনা কি এবং কেন আমরা এটা করে থাকি। নিক ট্রেটন তার বইয়ের প্রথম অধ্যায় অতিরিক্ত চিন্তাভাবনার মূল ধারণা এবং এর পিছনে মনুষ্যত্ব নিয়ে আলোচনা করেছেন। তিনি ব্যাখ্যা করেছেন যে অতিরিক্ত চিন্তাভাবনা শুধু মাঝে মাঝে কিছু নিয়ে ভাবা নয়, বরং এটা একটা পুনরাবৃত্তিমূলক এবং অপ্রয়োজনীয় চিন্তার প্যাটার্ন, বা যা একজন ব্যক্তিকে বর্তমান থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং উদ্বেগ বানায়। এটা অতীত নিয়ে অনুশোচনা করা বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার একটা প্রবণতা, যা প্রায়শই কোনো সমাধান না দিয়ে মানসিক চাপ বাড়িয়ে তোলে। তাহলে অতিরিক্ত চিন্তাভাবনাটা কি, অর্থাৎ ওভারথিঙ্কিং কি? অতিরিক্ত চিন্তাভাবনা হলো একই বিষয় বারবার চিন্তা করা, বিশ্লেষণ করা এবং বারবার বিবেচনা করা, এমনকি যখন এর কোনো বাস্তব সমাধান থাকে না বা যখন সেই চিন্তাগুলো উৎপাদনশীল হয় না। এই দুটো প্রধান রূপে দেখা দিতে পারে। রুমিনেশন, অতীত নিয়ে বারবার চিন্তা। যদি আমি এটা করতাম, কেন আমি ওটা বললাম, আমার সাথে এটা কেন ঘটল? এই ধরনের চিন্তা প্রায়শই হতাশা, বিষণ্ণতা এবং অনুশোচনা তৈরি করে। ওয়ারি, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা। কি হবে যদি এটা ঘটে? আমি কি সফল হব যদি আমি ভুল করি? এই ধরনের চিন্তাগুলো প্রায়শই উদ্বেগ এবং ভয় এবং অনিশ্চয়তা তৈরি করে। কেন আমরা অতিরিক্ত চিন্তাভাবনা করি? ট্রেটন অতিরিক্ত চিন্তাভাবনার কয়েকটি মূল কারণ চিহ্নিত করেছেন। অনিশ্চয়তা মোকাবেলা, মানব মস্তিষ্ক অনিশ্চয়তাকে অপছন্দ করে। যখন কোনো পরিস্থিতি অনিশ্চিত হয়,
তখন আমাদের মস্তিষ্ক সমাধান খোঁজার জন্য অতিরিক্ত চিন্তা শুরু করে, এমনকি কোনো সমাধান না থাকলেও। নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা। আমরা জীবনে সবকিছু নিয়ন্ত্রণ করতে চাই। যখন আমরা কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারি না, তখন আমরা অতিরিক্ত চিন্তা করে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করি, যা প্রায়শই ফলপ্রসূ হয় না। ভুল থেকে শেখার চেষ্টা। অতিরিক্ত বিশ্লেষণ। অতীত ভুল থেকে শেখার চেষ্টা করাটা ভালো, কিন্তু যখন এই চেষ্টা মাত্রাতিরিক্ত হয় তখন এটা রুমিলারেশনে পরিণত হয় এবং আমাদেরকে শুধু অনুশোচনায় ভোগায়। নেতিবাচক পক্ষপাতিত্ব, নেগেটিভিটি বায়াস। আমাদের মস্তিষ্ক নেতিবাচক বিষয়গুলোর প্রতি বেশি সংবেদনশীল। এটা খারাপ ঘটনা বা একটা নেতিবাচক মন্তব্যের উপর আমরা 10 গুণ বেশি চিন্তা করি একটা ইতিবাচক ঘটনার চেয়ে। নিখুঁত হওয়ার প্রবণতা, পারফেকশনিজম। যারা নিজেদের নিখুঁত দেখতে চায় তারা প্রায়শই অতিরিক্ত চিন্তা করে, কারণ তারা প্রতিটা সিদ্ধান্তকে সেরা করতে চায় এবং ভুল করার ভয়টা পায়। তথ্য ওভারলোড। আধুনিক যুগে তথ্যের অবাধ প্রবাহ আমাদের মস্তিষ্কে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। সোশ্যাল মিডিয়া, সংবাদ এবং অন্যান্য উৎস থেকে আসা তথ্যের কারণে আমরা সবকিছু সবসময় অতিরিক্ত চিন্তা মনে করি। অতীতের অভিজ্ঞতা। যদি অতীতের কোনো কঠিন অভিজ্ঞতা বা ট্রমা থাকে তাহলে তা আমাদেরকে ভবিষ্যতের জন্য অতিরিক্ত চিন্তাভাবনা করতে উৎসাহিত করতে পারে, কারণ আমরা সেই কষ্ট এড়াতে চাই। অতিরিক্ত চিন্তাভাবনার ক্ষতিকারক প্রভাব। ট্রেটন জোর দেন যে অতিরিক্ত চিন্তাভাবনা কেবল মানসিক নয়, শারীরিক স্বাস্থ্যেরও ক্ষতি করে। এটা উদ্বেগ ও মানসিক চাপ বাড়ায়, ঘুমের সমস্যা তৈরি করে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে দুর্বল করে, আত্মবিশ্বাস কমিয়ে দেয়, সামাজিক সম্পর্ক নষ্ট করে, শারীরিক অসুস্থতার ঝুঁকি বাড়ায়, যেমন হৃদরোগ বা উচ্চ রক্তচাপ। এই অধ্যায়টা আমাদের নিজেদের চিন্তাভাবনার প্যাটার্নগুলোকে চিনতে সাহায্য করে। যখন আমরা বুঝতে পারবো কেন আমরা অতিরিক্ত চিন্তা করি, তখনই আমরা এর থেকে বেরিয়ে আসার প্রথম ধাপটা নিতে পারবো। দ্বিতীয়, বর্তমান মুহূর্তে বাঁচার শিল্প, মাইন্ডফুলনেস এবং এর ব্যবহারিক কৌশল। নিক ট্রেটনের বইয়ের দ্বিতীয় অধ্যায়টা অতিরিক্ত চিন্তা থেকে মুক্তির সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটা নিয়ে আলোচনা করে। বর্তমান মুহূর্তে বাঁচার শিল্প, যা মাইন্ডফুলনেস নামে পরিচিত। তিনি ব্যাখ্যা করেন যে অতিরিক্ত চিন্তাভাবনার মূল সমস্যা হলো আমাদের মন হয় অতীতকে আটকে থাকে, নয়তো ভবিষ্যতে বিচরণ করে, যার ফলে আমরা বর্তমানের সৌন্দর্য এবং শান্তি থেকে বঞ্চিত হই। মাইন্ডফুলনেস হলো এই বর্তমান মুহূর্তে সম্পূর্ণ মনোযোগ দেওয়ার, উপস্থিত থাকার অনুশীলন। মাইন্ডফুলনেসটা আসলে কি? মাইন্ডফুলনেস হলো সচেতনভাবে এবং কোনো বিচার ছাড়াই বর্তমান মুহূর্তে মনোযোগ দেওয়া। এর অর্থ হলো আপনি কি অনুভব করছেন, কি দেখছেন, কি শুনছেন, কি স্বাদ গ্রহণ করছেন এবং কি গন্ধ পাচ্ছেন, এই সব কিছুর প্রতি সম্পূর্ণ সচেতন থাকা। এটা আপনাকে আপনার চিন্তাভাবনা এবং আবেগগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে সাহায্য করে, যাতে আপনি তাদের দ্বারা প্রভাবিত না হয়ে শুধু তাদের পর্যবেক্ষণ করতে পারেন। ট্রেটন জোর দেন যে মাইন্ডফুলনেস একটা কঠিন অনুশীলন নয়, বরং এটা একটা দক্ষতা যা নিয়মিত চর্চার মাধ্যমে আয়ত্ত করা যায়। মাইন্ডফুলনেস চর্চার ব্যবহারিক কৌশল। ট্রেটন অতিরিক্ত চিন্তা কমাতে এবং বর্তমান মুহূর্তে থাকতে সাহায্য করার জন্য বেশ কিছু ব্যবহারিক কৌশল প্রস্তাব করেছেন। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, মাইন্ডফুলনেস ব্রিদিং। এটা মাইন্ডফুলনেসের সবচেয়ে মৌলিক অনুশীলন। প্রতিদিন কয়েক মিনিট সময় নিয়ে আপনার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগটা দিন। আপনার শ্বাস কেমন হচ্ছে তা অনুভব করুন। ফুসফুসের ভেতরে বাতাস প্রবেশ করা এবং বেরিয়ে যাওয়ার অনুভূতি। যখন আপনার মন এদিক ওদিক চলে যাবে, তখন আলতো করে আবার শ্বাস প্রশ্বাসের দিকে ফিরিয়ে আনুন। এটা আপনার মনকে শান্ত করবে এবং আপনাকে বর্তমান মুহূর্তে ফিরে আসতে সাহায্য করবে। মাইন্ডফুল ওয়াকিং। হাঁটার সময় আপনার পায়ের অনুভূতি, মাটির স্পর্শ, চারপাশের দৃশ্য এবং শব্দগুলোর প্রতি সচেতন থাকুন। আপনার প্রতিটা পদক্ষেপে মনোযোগ দিন।
এটা আপনাকে শরীরের সাথে মনকে সংযুক্ত করার সাহায্য করবে। মাইন্ডফুল ইটিং, খাওয়ার সময় আপনার খাবারের স্বাদ, গন্ধ, টেক্সচার এবং চিবানোর প্রতি সম্পূর্ণ মনোযোগ দিন। টিভি বা ফোন থেকে দূরে থাকুন। এটা আপনার খাদ্যের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে এবং বর্তমানের আনন্দ উপভোগ করতে সাহায্য করবে। শরীরে স্ক্যান, বডি স্ক্যান মেডিটেশন। শান্তভাবে শুয়ে বা বসে শরীরের প্রতিটি অংশে ধীরে ধীরে মনোযোগ দিন। মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত প্রতিটা অংশে কি অনুভূতি হচ্ছে তা লক্ষ্য করুন। এটা আপনার শরীরের প্রতি সচেতনতা বাড়াবে এবং আপনাকে শারীরিক চাপ চিনতে সাহায্য করবে। চিন্তাভাবনা পর্যবেক্ষণ, যখন অতিরিক্ত চিন্তাভাবনা আসে তখন সেগুলোকে বিচার না করে শুধু পর্যবেক্ষণ করে যান। চিন্তাগুলোকে মেঘ বা নদীর স্রোতের মতো ভেসে যেতে দিন। নিজেকে বলুন, এটা শুধু একটা চিন্তা, এটা আমি নই। 5টি ইন্দ্রিয় ব্যবহার, 5 4 3 2 1 টেকনিক। যখন আপনি অতিরিক্ত চিন্তায় আচ্ছন্ন হন তখন আপনার চারপাশে 5টা জিনিস দেখুন, 4টে জিনিস স্পর্শ করুন, 3টে জিনিস শুনুন, 2টো জিনিসের গন্ধ নিন এবং একটা জিনিসের স্বাদ গ্রহণ করুন। এটা আপনাকে বর্তমান পরিবেশে ফিরে আসতে সাহায্য করবে। মাইন্ডফুলনেস আপনাকে অতিরিক্ত চিন্তাভাবনার হাত থেকে বাঁচিয়ে বর্তমানের সৌন্দর্য এবং শান্তিতে ফিরে আসতে সাহায্য করে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি আপনার মনকে প্রশিক্ষণ দিতে পারবেন যাতে এটা অতীত বা ভবিষ্যতে দুশ্চিন্তায় না ডুবে বর্তমানের মুহূর্তগুলোতে সম্পূর্ণভাবে উপস্থিত থাকে। এটা আপনার মানসিক চাপ কমাবে এবং আপনার জীবনকে আরও অর্থপূর্ণ করে তুলবে। 3. নেতিবাচক চিন্তা ভাঙা। বিষাক্ত প্যাটার্ন চিনুন এবং পরিবর্তন করে ফেলুন। নিক ট্রেটনের বইয়ের 3য় অধ্যায়টা নেতিবাচক চিন্তাভাবনার প্যাটার্ন, নেগেটিভ থট প্যাটার্নস এবং সেইগুলোকে কিভাবে চেনা এবং পরিবর্তন করা যায় তা নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন। অতিরিক্ত চিন্তাভাবনার একটা বড় অংশ জুড়ে থাকে এই নেতিবাচক চিন্তাগুলো, যা আমাদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করে এবং উদ্বেগ বাড়ায়। ট্রেটন দেখিয়েছেন যে আমাদের মস্তিষ্ক মাঝে মাঝে এমনভাবে চিন্তাভাবনা করে যা বাস্তবতাকে বিকৃত করে এবং আমাদেরকে আরও বেশি হতাশ বা উদ্বিগ্ন করে তোলে। সাধারণ নেতিবাচক চিন্তাভাবনার প্যাটার্ন, কগনিটিভ ডিস্টরশনস। ট্রেটন বেশ কিছু সাধারণ নেতিবাচক চিন্তাভাবনার প্যাটার্ন চিহ্নিত করেছেন যা অতিরিক্ত চিন্তার জন্ম দেয়। সর্বোচ্চীকরণ ও সর্বনিম্নীকরণ। সামান্য সমস্যাকে বিশাল বিপর্যয় হিসেবে দেখা। আমি যদি এই কাজটা ভুল করি তাহলে আমার চাকরি চলে যাবে এবং আমার জীবন শেষ হয়ে যাবে। কালো সাদা চিন্তা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিং। সব কিছু চরমভাবে দেখা, হয় পুরোপুরি ভালো নয়তো পুরোপুরি খারাপ, কোনো মাঝামাঝি অবস্থা নেই। হয় আমি সফল নয়তো আমি ব্যর্থ। অতিরিক্ত সাধারণীকরণ, ওভার জেনারেলাইজেশন। একটা একক নেতিবাচক ঘটনা থেকে সবকিছু সম্পর্কে নেতিবাচক সিদ্ধান্তে আসা। আজ আমার একটা খারাপ দিন গেল, তার মানে আমার জীবন সবসময় খারাপ যাবে। ব্যক্তিগতকরণ, পার্সোনালাইজেশন। নিজের সাথে সরাসরি সম্পর্ক নেই এমন নেতিবাচক ঘটনার জন্য নিজেকে দায়ী করা। ওরা হাসছে, নিশ্চয়ই ওরা আমাকে নিয়ে হাসছে। মানসিক ফিল্টার, মেন্টাল ফিল্টার। শুধু নেতিবাচক বিষয়গুলোর প্রতি মনোযোগ দেওয়া এবং ইতিবাচক বিষয়গুলোকে উপেক্ষা করা। এটা ভালো কাজের মধ্যে একটা ছোট ভুল খুঁজে বের করা এবং সেটির উপরেই শুধু মনোযোগ দেওয়া। অনুভূতিগুলোকে বাস্তব মনে করা, ইমোশনাল রিজনিং। আপনি যা অনুভব করেন সেটাই বাস্তবতা বলে বিশ্বাস করা। আমি নিজেকে ব্যর্থ মনে করি, তার মানে আমি সত্যিই একজন ব্যর্থ মানুষ। ভবিষ্যৎবাণী, ফরচুন টেলিং। কোনো প্রমাণ ছাড়াই ভবিষ্যৎ সম্পর্কে নেতিবাচক অনুমান করা। আমি জানি আমি এই প্রেজেন্টেশনটায় খারাপ করব। অন্যের মন পড়া, মাইন্ড রিডিং। অন্যের মনোভাব বা চিন্তা সম্পর্কে অনুমান করা, এমনকি যখন এর কোনো প্রমাণ থাকে না তখনও। আমার বস নিশ্চয়ই ভাবছেন আমি অযোগ্য। নেতিবাচক চিন্তা ভাঙার কৌশল। ট্রেটন এই বিষাক্ত চিন্তাভাবনার প্যাটার্নগুলোকে ভাঙার জন্য
ব্যবহারিক কৌশল প্রদান করেছেন। চিন্তাগুলো চিহ্নিত করুন। যখন একটা নেতিবাচক চিন্তা আসে তখন প্রথমে সেটাকে চিহ্নিত করুন। এটা কোনো ধরনের নেতিবাচক প্যাটার্ন, সেটাকে বোঝার চেষ্টা করুন। চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করুন, থট চ্যালেঞ্জিং। নিজেকে প্রশ্ন করুন, এই চিন্তার পিছনে কি কোনো প্রমাণ আছে? আমি কি অন্য কোনোভাবে পরিস্থিতিটা দেখতে পারি? সবচেয়ে খারাপ কি ঘটতে পারে? যদি সবচেয়ে খারাপটাও ঘটে, আমি কি তা সামলাতে পারবো? এই প্রশ্নগুলো আপনাকে চিন্তার যৌক্তিকতা যাচাই করতে সাহায্য করবে। পুনর্গঠন, রিফ্রেমিং। নেতিবাচক চিন্তাগুলোকে একটা বাস্তবসম্মত এবং ইতিবাচক আলোতে দেখতে চেষ্টা করুন। যেমন, আমি সব ভুল করি, এর বদলে আমি তো মাঝে মাঝে ভুল করি, কিন্তু আমি সেইগুলো থেকেই শিখি। বিকল্প চিন্তা করা। একটা নেতিবাচক চিন্তার বিকল্প হিসেবে একটা ইতিবাচক বা বাস্তবসম্মত চিন্তা তৈরি করুন। প্রমাণ সংগ্রহ। আপনার নেতিবাচক চিন্তার পক্ষ বা বিপক্ষে প্রমাণ সংগ্রহ করুন। প্রায়শই দেখা যাবে নেতিবাচক চিন্তার পক্ষে কোনো বাস্তব প্রমাণ আসলেই নেই। চিন্তা লেখা, থট জার্নালিং। আপনার নেতিবাচক চিন্তাগুলো একটা জার্নালে লিখুন। এটা আপনাকে আপনার চিন্তার প্যাটার্নগুলো চিনতে এবং সেইগুলোকে বিশ্লেষণ করতে সাহায্য করবে। লেখার মাধ্যমে আপনি আপনার চিন্তাভাবনা থেকে একটা দূরত্ব তৈরি করতে পারবেন। মাইন্ডফুলনেস। পূর্ববর্তী অধ্যায়ে শেখা মাইন্ডফুলনেস কৌশলগুলো ব্যবহার করে আপনার নেতিবাচক চিন্তাগুলোকে শুধু পর্যবেক্ষণ করুন, সেইগুলোকে বিচার না করে। নেতিবাচক চিন্তাভাবনার প্যাটার্নগুলোকে চেনা এবং সেইগুলোকে সক্রিয়ভাবে চ্যালেঞ্জ করার মাধ্যমে আমরা অতিরিক্ত চিন্তার জাল থেকে বেরিয়ে আসতে পারি। এটা আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাবে এবং আমাদের জীবনের উপর আরও বেশি নিয়ন্ত্রণ এনে দেবে। চাপ ও উদ্বেগ মোকাবেলা, কার্যকরী কৌশল এবং মানসিক স্থিতিস্থাপকতা। নিক থ্রেটেনের বই চতুর্থ অধ্যায়টি আধুনিক জীবনের সবচেয়ে সাধারণ সমস্যাগুলোর মধ্যে দুটো নিয়ে আলোচনা করে। প্রথম, চাপ এবং উদ্বেগ। তিনি ব্যাখ্যা করেন যে অতিরিক্ত চিন্তাভাবনা প্রায়শই চাপ এবং উদ্বেগে জন্ম দেয় এবং এই দুটোই আমাদেরকে আমাদের মানসিক শান্তি ও উৎপাদনশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এই অধ্যায় থ্রেটেন চাপ ও উদ্বেগ মোকাবেলার জন্য কার্যকরী কৌশল এবং মানসিক স্থিতিস্থাপকতা, রেজিলিয়েন্স গড়ে তোলার উপায় নিয়ে আলোচনা করেন। চাপ এবং উদ্বেগের মধ্যে পার্থক্য। চাপ সাধারণত একটা নির্দিষ্ট কারণ বা পরিস্থিতির প্রতিক্রিয়া, যেমন একটা পরীক্ষার আগে বা একটা গুরুত্বপূর্ণ ডেডলাইনের আগে আপনি চাপ অনুভব করতে পারেন। যখন কারণটা দূর হয়ে যায়, দেখবেন চাপটাও কমে যায়। উদ্বেগ প্রায়শই একটা অনির্দিষ্ট ভয় বা আসন্ন বিপদের অনুভূতি, যা কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই হতে পারে বা দীর্ঘস্থায়ী হতে পারে। এটা ভয়ের একটা মানসিক অবস্থা যা প্রায়শই নিয়ন্ত্রণহীন চিন্তাভাবনার সাথে জড়িত। চাপ ও উদ্বেগ মোকাবিলার কার্যকরী কৌশল। থ্রেটেন চাপ ও উদ্বেগ কমানোর জন্য বেশ কিছু ব্যবহারিক কৌশল প্রস্তাব করেছেন। শারীরিক কার্যকলাপ। নিয়মিত ব্যায়াম চাপ এবং উদ্বেগ কমানোর একটা অন্যতম সেরা উপায়। শারীরিক কার্যকলাপ এন্ডরফিন নিঃসরণ করে, যা প্রাকৃতিক মুড ফিল্টার হিসেবে কাজ করে। হাঁটা, জগিং, যোগা বা যে কোনো ধরনের খেলাধুলো আপনাকে চাপমুক্ত করতে সাহায্য করবে। পর্যাপ্ত ঘুম। ঘুমের অভাবে চাপ এবং চাপ থেকে উদ্বেগ বাড়ায়। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা মানসম্মত ঘুম নিশ্চিন্ত করুন। একটা নির্দিষ্ট সময় ঘুমোতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার একটা অভ্যাস গড়ে তুলুন। ঘুমানোর আগে স্ক্রিন টাইম কমানো এবং একটা শান্ত পরিবেশ তৈরি করে ঘুমোতে যাওয়াটা উন্নত মান তৈরি করবে। সুষম পুষ্টি। পুষ্টিকর খাবার গ্রহণ করার আপনার মস্তিষ্কের কার্যকারিতা এবং মেজাজকে প্রভাবিত করে। প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত চিনি এবং ক্যাফিন অতিরিক্ত চাপ ও উদ্বেগ বাড়াতে পারে। ফল, সবজি, শস্য এবং প্রোটিন সমৃদ্ধ খাবার এই মুহূর্তে খান। সীমা নির্ধারণ। কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে স্পষ্ট সীমা নির্ধারণ করুন। অতিরিক্ত কাজ বা অন্যদের অনুরোধে সবসময় হ্যাঁ বলা আপনার চাপটা বাড়াতে পারে।
না বলতে শেখা আপনার অপ্রয়োজনীয় চাপ থেকে মুক্তি দেবে। সময় ব্যবস্থাপনা, আপনার কাজগুলোকে অগ্রাধিকার দিন এবং বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ করুন। একটা টু ডু লিস্ট তৈরি করুন এবং কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলুন। এটা আপনাকে আপনার কাজগুলোকে আরও সহজ সম্পন্ন তৈরি করতে সাহায্য করবে এবং আপনার চাপ কমাবে। শিথিলকরণ কৌশল, রিল্যাক্সেশন টেকনিক্স, গভীর শ্বাস প্রশ্বাস, মেডিটেশন, মাইন্ডফুলনেস, প্রগতিশীল পেশি শিথিলকরণ, প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন এবং যোগা। এই কৌশলগুলো আপনার শরীরকে শান্ত করতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। সামাজিক সংযোগ, বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটানো আপনার অনুভূতিগুলো ভাগ করে নেওয়ার চাপ কমানোর জন্য গুরুত্বপূর্ণ। সামাজিক সমর্থন আপনাকে একাকিত্ব ও বিচ্ছিন্নতা থেকে রক্ষা করে। প্রকৃতির সাথে সময়, প্রকৃতিতে সময় কাটানো, যেমন পার্কে হাঁটা বা বাগানে কাজ করা, আপনার মনকে শান্ত করে এবং মানসিক চাপ কমাতে অনেকটা সাহায্য করবে। সৃজনশীল আউটলেট, লেখালেখি, ছবি আঁকা, গান বাজানো বা অন্য কোনো রকম সৃজনশীল কাজে আপনার মনকে আবেগ প্রকাশ করতে এবং চাপমুক্ত হতে সাহায্য করবে। মানসিক স্থিতিস্থাপকতা গড়ে তোলা, মানসিক স্থিতিস্থাপকতা হল জীবনের চ্যালেঞ্জ এবং প্রতিকূলতাগুলোকে মোকাবিলা করে এবং আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে ক্ষমতা বাড়ায়। এটা গড়ে তোলার জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি, পরিস্থিতি খারাপ হলেও ইতিবাচক দিকগুলো দেখার চেষ্টা করুন। শেখার মনোভাব, প্রতিটা চ্যালেঞ্জগুলোকে শেখার সুযোগ হিসেবে দেখুন। আত্মসহানুভূতি, নিজের প্রতি কঠোর না হয়ে সহানুভূতিশীল হন। লক্ষ্য নির্ধারণ, জীবনে অর্থপূর্ণ লক্ষ্য নির্ধারণ করুন। চাপ ও উদ্বেগ মোকাবিলা করার কৌশলগুলো আয়ত্ত করা আপনাকে অতিরিক্ত চিন্তার চক্র থেকে বেরিয়ে আসতে এবং একটা আরও শান্ত ও স্থিতিশীল জীবনযাপন করতে সাহায্য করবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ানো এবং আত্মবিশ্বাস অর্জন। নিক থ্রেটনের বইয়ের ৫ম অধ্যায়টা অতিরিক্ত চিন্তা একটা প্রধান নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করে। সিদ্ধান্তহীনতা ও আত্মবিশ্বাসের অভাব। যখন আমরা অতিরিক্ত চিন্তা করি তখন আমরা প্রায়শই ছোট ছোট সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করি, যার ফলে আমাদের জীবন স্থবির হয়ে পড়ে। এই অধ্যায় থ্রেটন কিভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ানো যায় এবং আত্মবিশ্বাস অর্জন করা যায় তার ব্যবহারিক কৌশল প্রদান করেছেন। অতিরিক্ত চিন্তাভাবনায় প্রায়শই বিশ্লেষণ পক্ষাঘাত, অ্যানালাইসিস প্যারালাইসিস সৃষ্টি করে, যেখানে একজন ব্যক্তি এতটাই বেশি তথ্য বিশ্লেষণ করে যে সে কোনো সিদ্ধান্তই নিতে পারে না। প্রতিটি সম্ভাব্য ফলাফল, প্রতিটি ভুল এবং প্রতিটা ঝুঁকি নিয়ে অতিরিক্ত চিন্তা তাকে পঙ্গু করে ফেলে। এর ফলে আত্মবিশ্বাস কমে যায়, কারণ ব্যক্তিটা মনে করে সে সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ানোর কৌশল, নিখুঁত হওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ। মনে রাখবেন, নিখুঁত সিদ্ধান্ত বলে আসলেই কিছু নেই। প্রতিটা সিদ্ধান্তের কিছু ইতিবাচক এবং নেতিবাচক দিক থাকবেই। গুরুত্বপূর্ণ হলো একটা যথেষ্ট ভালো গুড এনাফ সিদ্ধান্ত নেওয়া এবং সেটাকে বাস্তবায়ন করা। ছোট থেকে শুরু করুন। বড় সিদ্ধান্ত নিলে সমস্যা হতে পারে, ছোট ছোট সিদ্ধান্ত নেওয়া শুরু করুন। প্রতিদিনের ছোটখাটো সিদ্ধান্ত, যেমন সকালে কি খাবেন বা কোন পোশাকটা পরবেন, তা দ্রুত নিন। এটা আপনার সিদ্ধান্ত নেওয়ার পেশিকে শক্তিশালী করবে। সময়সীমা নির্ধারণ, প্রতিটা সিদ্ধান্তের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন। এটা সময়সীমার মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতেই হবে। এটা আপনাকে অতিরিক্ত বিশ্লেষণ করা থেকে বিরত রাখবে। তথ্য সংগ্রহে ভারসাম্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন, কিন্তু অতিরিক্ত তথ্য সংগ্রহ করা থেকে বিরত থাকুন। যথেষ্ট তথ্য পেলে সিদ্ধান্ত নিন তবেই। সবচেয়ে খারাপ ফলাফল বিবেচনা, আপনার সিদ্ধান্তে সবচেয়ে খারাপ ফলাফল কি হতে পারে তা একবার চিন্তা করুন। প্রায়শই দেখা যাবে সবচেয়ে খারাপ ফলাফল ততটাও খারাপ নয় যতটা আপনি ভেবেছিলেন, এবং তা আপনি আরামসে সামলাতে পারবেন। নিজের ভেতরের কণ্ঠস্বরকে বিশ্বাস করুন। যখন আপনি সব তথ্য সংগ্রহ করছেন এবং বিশ্লেষণ করেছেন,
তখন আপনার ভেতরের অনুভূতিকে বিশ্বাস করুন, আপনার অন্তর্দৃষ্টিকে সম্মান করুন। পিছিয়ে না যাওয়া, একবার সিদ্ধান্ত নেওয়ার পর সেটাকে বাস্তবায়ন করুন। সিদ্ধান্ত নেওয়ার পর বারবার পিছিয়ে যাওয়া বা সেটাকে পরিবর্তন করার চিন্তা আপনার আত্মবিশ্বাস নষ্ট করবে। অভিজ্ঞতা থেকে শেখা, প্রতিটা সিদ্ধান্ত সফল হোক বা ব্যর্থ হোক আপনাকে নতুন কিছু শেখার সুযোগ দেয়। আপনার ভুলগুলো থেকে শিখুন এবং সেইগুলোকে ভবিষ্যতের জন্য একটা মূল্যবান পাঠ হিসেবে দেখুন। আত্মবিশ্বাস অর্জনের কৌশল, কৃতিত্ব স্বীকার, আপনার ছোট ছোট সাফল্য এবং অর্জনগুলোকে স্বীকার করুন। একটা তালিকা তৈরি করুন যেখানে আপনি আপনার অর্জনগুলো লিখবেন। নেতিবাচক কথা পরিবর্তন, নিজের প্রতি নেতিবাচক কথা বলা বন্ধ করুন। নিজেকে বলুন, আমি যথেষ্ট ভালো, আমি চেষ্টা করতে পারি, আমি শিখতে পারি। শারীরিক ভাষা, আত্মবিশ্বাসী শারীরিক ভাষা যেমন সোজা হয়ে দাঁড়ানো, চোখে চোখ রেখে কথা বলা আপনার মানসিক অবস্থাকেও প্রভাবিত করে। নিজের যত্ন, পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার এবং ব্যায়াম আপনার শারীরিক ও মানসিক সুস্থতা বাড়ায়, যা আত্মবিশ্বাস তৈরিতে গুরুত্বপূর্ণ। নতুন কিছু শিখুন, নতুন দক্ষতা অর্জন আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করে। কমফর্ট জোন থেকে বের হওয়া, এমন কাজ করুন যা আপনাকে চ্যালেঞ্জ করে এবং আপনার কমফর্ট জোন থেকে আপনাকে বের করে আনে। প্রতিটা নতুন অভিজ্ঞতা আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। সিদ্ধান্তহীনতা এবং আত্মবিশ্বাসের অভাব অতিরিক্ত চিন্তাভাবনার ফল। এই কৌশলগুলো অনুসরণ করে আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াতে পারবেন এবং নিজেকে আরও আত্মবিশ্বাসী করে তুলতে পারবেন, যা আপনাকে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করবে। প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার প্রভাব, ডিজিটাল যুগে মানসিক শান্তি। নিক ট্রেটনের দ্য ওভারথিঙ্কিং কিওর বইয়ের 6ষ্ঠ অধ্যায়টা আধুনিক জীবনের একটা অত্যন্ত প্রাসঙ্গিক সমস্যাকে নিয়ে আলোচনা করে। প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার কিভাবে আমাদের অতিরিক্ত চিন্তাভাবনা, চাপ এবং উদ্বেগ রাখে। তিনি ব্যাখ্যা করেন যে তথ্যের অতিবর্ষণ, নিরন্তর তুলনা এবং ডিজিটাল সংযুক্তির চাপ আমাদের মানসিক শান্তিকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে। ট্রেটন আমাদের জোর দেন যে স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়া আমাদের জীবনকে অনেক সহজ করলেও এগুলোর অতিরিক্ত ব্যবহার আমাদের মস্তিষ্ককে বিরতহীনভাবে উদ্দীপিত রাখে। অবিরাম নোটিফিকেশন, অন্যের জীবনের সাথে নিজেদের তুলনা করা এবং ভুল তথ্যের প্রবাহ, এই সবই অতিরিক্ত চিন্তাভাবনার এবং উদ্বেগের জন্ম দেয়। প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব, তথ্যের অতিবর্ষণ, ইনফরমেশন ওভারলোড। ইন্টারনেটে তথ্যের অভাব নেই। এই বিপুল পরিমাণ তথ্য আমাদের মস্তিষ্ককে অভিভূত করে তোলে এবং সিদ্ধান্তহীনতা ও অতিরিক্ত চিন্তার কারণ হয়। সামাজিক তুলনা, সোশ্যাল মিডিয়ায় অন্যের নিখুঁত জীবন দেখে নিজেদের জীবনকে তুচ্ছ মনে হওয়া, যা হতাশা, ঈর্ষা এবং আত্মবিশ্বাসের অভাব তৈরি করে। নিরন্তর সংযোগের চাপ, সর্বদা সংযুক্ত থাকার চাপ, দ্রুত প্রতিক্রিয়া, এই যে জানানোর প্রয়োজন এবং কিছু মিস করার ভয় আমাদের মানসিক চাপ বাড়িয়ে তোলে। নেতিবাচক সংবাদ চক্র, সংবাদ মাধ্যমে অবিরাম নেতিবাচক খবর পরিবেশিত হয়, যা আমাদের উদ্বেগের মাত্রা বাড়িয়ে দেয় এবং বিশ্ব সম্পর্কে একটা হতাশাবাদী দৃষ্টিভঙ্গি তৈরি করে। ঘুমের ব্যাঘাত, রাতে ইলেকট্রনিক স্ক্রিনের নীল আলো ঘুমানোর হরমোন মেলাটোনিন উৎপাদনকে ব্যাহত করে, যার ফলে ঘুমের একটা সমস্যা দেখা দেয়, যা অতিরিক্ত চিন্তাভাবনার একটা প্রধান কারণ। ডিজিটাল যুগে মানসিক শান্তি অর্জনের কৌশল। ট্রেটন প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার ক্ষতিকারক প্রভাব কমাতে এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য ব্যবহারিক কৌশল কিছু প্রস্তাব করেছেন। ডিজিটাল ডিটক্স, মাঝে মাঝে নির্দিষ্ট সময়ের জন্য, যেমন 1 ঘন্টা, 1 দিন বা 1 সপ্তাহ ডিজিটাল ডিভাইস থেকে, সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বিরত রাখুন। এটা আপনার মনকে বিশ্রাম দেবে এবং আপনাকে বর্তমানের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে সাহায্য করবে। সীমা নির্ধারণ, সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন। অ্যাপস ব্যবহার করুন যা আপনার স্ক্রিন টাইম ট্র্যাক করে এবং আপনাকে সতর্ক করে।
নোটিফিকেশন বন্ধ করুন। অপ্রয়োজনীয় অ্যাপ নোটিফিকেশন বন্ধ করুন যাতে আপনার মনোযোগ বারবার বিঘ্নিত না হয়। সচেতন ব্যবহার। সোশ্যাল মিডিয়ায় ব্যবহারের আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কেন এটা ব্যবহার করছি? এটা কি আমায় কোনো মূল্য যোগ করতে পারছে? আমি কি এখন অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারতাম? আসল যোগাযোগ। ভার্চুয়াল যোগাযোগের পরিবর্তে বাস্তব জীবনে বন্ধু এবং পরিবারের সাথে দেখা করুন এবং তাদের সাথেই সময় কাটান। সরাসরি যোগাযোগ মানসিক স্বাস্থ্য এবং সম্পর্ককে শক্তিশালী করে। সকাল এবং রাতের রুটিন। সকালে ঘুম থেকে ওঠার পরপরই ফোন চেক করা একেবারে এড়িয়ে চলুন। ঘুমানোর 1 ঘন্টা আগে সব ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করে দিন। তথ্যের উৎস নিয়ন্ত্রণ। নেতিবাচক বা বিষাক্ত তথ্যের উৎসগুলো চিহ্নিত করুন এবং সেগুলোকে এড়িয়ে চলুন। সচেতনভাবে ইতিবাচক এবং শিক্ষামূলক কন্টেন্ট অনুসরণ করে চলুন। সচেতনভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার। নির্দিষ্ট উদ্দেশ্য যেমন শিক্ষা বা নির্দিষ্ট বন্ধুদের সাথে যোগাযোগ। সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন, উদ্দেশ্যপূর্ণ স্ক্রলিং থেকে বিরত থাকুন। প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, তবে এদের সচেতন এবং সীমিত ব্যবহারের মাধ্যমে আমরা এদের নেতিবাচক প্রভাব কমাতে পারি এবং আমাদের মানসিক শান্তি ও সুস্থতা বজায় রাখতে পারি। সহানুভূতি এবং ক্ষমা। নিজের এবং অন্যদের প্রতি উদারতা। নিক ট্রেটনের বই 7ম অধ্যায়টি অতিরিক্ত চিন্তাভাবনা এবং মানসিক চাপ থেকে মুক্তির জন্য সহানুভূতি, সেলফ কম্প্যাশন এবং ক্ষমা, ফরগিভনেস এর গুরুত্ব নিয়ে আলোচনা করে। তিনি যুক্তি দেন যে আমরা প্রায়শই নিজেদের প্রতি খুব কঠোর হই এবং অতীতের ভুল বা অন্যের আচরণের জন্য নিজেদের বা অন্যকে ক্ষমা করতে ব্যর্থ হই, যা অতিরিক্ত চিন্তা এবং মানসিক বোঝা থেকে তৈরি হয়। ট্রেটন বলেন, নিজেদের প্রতি কঠোর সমালোচনা এবং অতীতের ভুলের জন্য নিজেকে বারবার দোষারোপ করা অতিরিক্ত চিন্তাভাবনার একটা প্রধান উৎস। এটা আত্মবিশ্বাসকে কমিয়ে দেয় এবং বিষণ্ণতা বাড়ায়। একইভাবে অন্যের প্রতি রাগ বা ক্ষোভ পুষে রাখা আমাদের মানসিক শান্তি নষ্ট করে এবং নেতিবাচকতার চক্র তৈরি করে ওঠে। সহানুভূতি অর্থাৎ সেলফ কম্প্যাশনটা আসলে তাহলে কি? সহানুভূতি মানে হলো যখন আপনি কষ্ট পাচ্ছেন বা কোনো ভুল করছেন তখন নিজের প্রতি বন্ধু সুলভ এবং সদয় হওয়া। এটা আত্মসমালোচনা বা আত্মদয়া নয়, বরং নিজের মানবিকতা এবং অসম্পূর্ণতাকে মেনে নেওয়া। এর 3টে মূল উপাদান আছে: সচেতনতা, মাইন্ডফুলনেস, আপনার কষ্ট এবং আবেগগুলোকে সচেতনভাবে পর্যবেক্ষণ করা, সেগুলোকে দমন না করে। সাধারণ মানবিকতা, কমন হিউম্যানিটি, মনে রাখা যে কষ্ট এবং ভুল করাটা মানুষের সহজাত অভ্যাস। আপনি একা নন, পৃথিবীর সবাই ভুল করে এবং সবাই কষ্ট পায়। আত্মসদয়তা, সেলফ কাইন্ডনেস, নিজের প্রতি সহানুভূতিশীল এবং সদয় হওয়া, ঠিক যেমন আপনি আপনার প্রিয় বন্ধুর প্রতি হবেন। সহানুভূতি চর্চার কৌশল, নিজের প্রতি সদয় কথা বলুন। যখন আপনি কঠিন পরিস্থিতিতে থাকেন বা কোনো ভুল করেন তখন নিজেকে নেতিবাচক কথা বলার পরিবর্তে নিজেকে উৎসাহ দিন, ঠিক যেমন আপনি আপনার প্রিয় বন্ধুকে দেবেন। নিজের অনুভূতিকে বৈধতা দিন। আপনার কষ্ট বা হতাশাকে অস্বীকার করবেন না, সেগুলোকে অনুভব করার অনুমতি দিন। নিজেকে বলুন, এই মুহূর্তে আমি কষ্টে আছি আর এটা এখন আমার স্বাভাবিক ব্যাপার। সচেতনভাবে বিরতি নিন। যখন আপনি নিজেকে অতিরিক্ত সমালোচনা করেন দেখবেন তখন একটা বিরতি নিন এবং আপনার মনকে তখন শান্ত করুন। সহানুভূতিমূলক স্পর্শ, যখন আপনি চাপ অনুভব করেন তখন আপনার হাত রাখুন বা আপনার বুকে আলতো করে চাপ দিন। এটা আপনাকে শান্ত করতে সাহায্য করবে। ক্ষমা, ফরগিভনেস, এটা আসলে কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ? ক্ষমা মানে হলো অন্যের প্রতি রাগ, ক্ষোভ বা অসন্তোষের অনুভূতি ছেড়ে দেওয়া। যারা আপনাকে আঘাত করেছে এটি তাদের আচরণকে অনুমোদন করা নয়, বরং নিজেকে সেই নেতিবাচক আবেগগুলোর বোঝা থেকে মুক্ত করা। ক্ষমা আপনার মানসিক স্বাস্থ্য এবং সম্পর্কের জন্য অপরিহার্য। ক্ষমা করার কৌশল, অনুভূতিগুলো চিনুন। প্রথমে আপনার রাগ, কষ্ট বা ক্ষোভের অনুভূতিগুলোকে চিহ্নিত করুন। সেগুলোকে অস্বীকার না করে অনুভব করুন। ক্ষমা একটা প্রক্রিয়া।
ক্ষমা রাতারাতি ঘটে না, এটা একটা প্রক্রিয়া। নিজেকে সময় দিন, নিজের ভালোর জন্য ক্ষমা চাওয়া। মনে রাখবেন, ক্ষমা আপনি অন্যের জন্য করছেন না, বরং নিজের মানসিক শান্তি এবং সুস্থতার জন্য করছেন। ক্ষমার চিঠি লেখা। আপনি যাকে ক্ষমা করতে চান তাকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখুন, কিন্তু এটি তাকে পাঠাবেন না। চিঠিতে আপনার সব অনুভূতি এবং কেন আপনি ক্ষমা করতে চান তা লিখে রাখুন। এটা আপনাকে আপনার অনুভূতিগুলো প্রকাশ করতে সাহায্য করবে। ছোট থেকে শুরু করুন। যদি বড় কাউকে ক্ষমা করা কঠিন হয়, তবে ছোট ছোট বিষয় দিয়ে শুরু করুন। সীমা নির্ধারণ। ক্ষমা করা মানে এই নয় যে আপনি এই ব্যক্তিকে আপনার জীবনে ফিরে আসতে দেবেন বা ক্ষতিকারক আচরণ মেনে নেবেন। আপনি ক্ষমা করতে পারেন, কিন্তু নিজের জন্য স্বাস্থ্যকর সীমা নির্ধারণ করতে পারেন। সহানুভূতি এবং ক্ষমা অনুশীলন এই করে আমরা অতিরিক্ত চিন্তাভাবনার অন্যতম প্রধান উৎস, নিজের প্রতি কঠোরতা এবং অন্যের প্রতি ক্ষোভ থেকে মুক্ত পেতে পারি। এটা আমাদের মানসিক শান্তি ফিরিয়ে আনে এবং আমাদের জীবনকে আরও সুখী ও অর্থপূর্ণ করে তোলে। লক্ষ্য নির্ধারণ এবং ছোট পদক্ষেপ। বাস্তবসম্মত পথে এগিয়ে চলা। নিক ট্রেডেনের বইয়ের ৮ম অধ্যায়টা অতিরিক্ত চিন্তাভাবনার মোকাবেলা এবং উদ্বেগ কমানোর জন্য বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করার কথা বলছে এবং ছোট ছোট পদক্ষেপ এই নেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করে। অতিরিক্ত চিন্তাভাবনা প্রায়শই আমাদের বড় লক্ষ্যগুলোকে ওভারওয়েলমিং মনে করায়, যার ফলে আমরা শুরু করাতেই দ্বিধা করি বা কাজগুলোকে শুরু করলেই শেষ করতে পারি না। ট্রেটন বলেন, যখন আমাদের সামনে একটা বিশাল কাজ বা লক্ষ্য থাকে, তখন আমাদের মস্তিষ্ক আতঙ্কিত হয়ে পড়ে এবং অতিরিক্ত চিন্তা শুরু করে। এটা কাজটাকে এত বড় এবং অসম্ভব মনে করায় যে আমরা কোনো পদক্ষেপই নিতে পারি না। এর একটাই সমাধান হলো সেই বিশাল লক্ষ্যটাকে ছোট ছোট অর্জনযোগ্য ধাপে ভেঙে নিয়ে যাওয়া। লক্ষ্য নির্ধারণের কৌশল। নির্দিষ্ট লক্ষ্য, স্পেসিফিক গোলস। আপনাকে আপনার লক্ষ্যগুলো যেন নির্দিষ্ট এবং সুস্পষ্ট মনে করাতে হয়। আমি আরও ফিট হতে চাই, এর বদলে আমি প্রতিদিন 30 মিনিট হাঁটব এবং সপ্তাহে 3 দিন জিমে যাব। পরিমাপযোগ্য লক্ষ্য, মেজারেবল গোলস। আপনার লক্ষ্যগুলোকে পরিমাপযোগ্য হওয়া উচিত যেন, যাতে আপনি আপনার অগ্রগতি ট্র্যাক করতে পারেন। অর্জনযোগ্য লক্ষ্য, অ্যাচিভেবল গোলস। আপনার লক্ষ্যগুলো যেন বাস্তবসম্মত এবং অর্জনযোগ্য হয়। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করলে হতাশা আসতে পারে। প্রাসঙ্গিক লক্ষ্য, রেলেভেন্ট গোলস। আপনার লক্ষ্যগুলো আপনার জীবনের বৃহত্তর উদ্দেশ্য এবং মূল্যবোধের সাথে প্রাসঙ্গিক হওয়া উচিত। সময়সীমাযুক্ত লক্ষ্য, টাইম বাউন্ড গোলস। আপনার লক্ষ্যগুলোর জন্য একটা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন। এটা আপনাকে মনোযোগী থাকতে এবং কাজ শেষ করতে সাহায্য করবে। ছোট ছোট পদক্ষেপ নেওয়ার বেবি স্টেপস। কম চাপ। যখন আপনি একটা বিশাল লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করেন, তখন প্রতিটা ধাপ কম চাপমুক্ত মনে হয়। এটা আপনাকে শুরু করতে এবং ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে। মোমেন্টাম তৈরি। প্রতিটা ছোট ছোট ধাপ সম্পন্ন করার মাধ্যমে আপনি একটা ইতিবাচক মোমেন্টাম তৈরি করেন। এটা আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং আপনাকে পরবর্তী ধাপে এগিয়ে যেতে উৎসাহিত করে। অতিরিক্ত চিন্তা কমানো। যখন আপনি জানেন যে আপনাকে শুধু একটা ছোট পদক্ষেপই নিতে হবে, তখন আপনার মস্তিষ্ক অতিরিক্ত চিন্তা করা বন্ধ করে দেয়। আপনি কাজটাকে আরও ম্যানেজেবল মনে করেন। সাফল্যের অনুভূতি। প্রতিটা ছোট সাফল্য আপনাকে ডোপামিন নিঃসৃত করে, যা আপনার মস্তিষ্কে আনন্দ এবং প্রেরণা তৈরি করে। এটা আপনাকে এগিয়ে যেতে উৎসাহিত করবে। নমনীয়তা। ছোট ছোট পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আপনি আপনার পরিকল্পনায় নমনীয়তা বজায় রাখতে পারেন। যদি একটা পদক্ষেপ কাজ না করে, আপনি সহজেই অন্য পথে যেতে পারেন। ব্যবহারিক কৌশল। লক্ষ্যগুলোকে ভাঙুন। আপনার প্রধান লক্ষ্যকে ছোট ছোট ম্যানেজেবল ধাপে ভেঙে দিন। প্রথম পদক্ষেপ চিহ্নিত করুন। আপনার প্রথম পদক্ষেপটা কি হবে তা পরিষ্কারভাবে চিহ্নিত করুন। এটা খুব ছোট হলেও চলবে। শুধুমাত্র প্রথম পদক্ষেপের উপর মনোযোগ দেওয়া। একবার শুধু প্রথম পদক্ষেপের উপর মনোযোগটা দিন। অন্য পদক্ষেপগুলো নিয়ে আপাতত চিন্তা করবেন না। প্রতিদিন একটা ছোট কাজ করা। প্রতিদিন আপনার লক্ষ্যের দিকে
একটা ছোট কাজ সম্পন্ন করুন। এটা প্রতিদিনের অভ্যাসে পরিণত করুন। অগ্রগতি ট্র্যাক করুন। এটা আপনাকে অনুপ্রাণিত রাখবে এবং আপনার পরিশ্রমের ফল দেখাতে সাহায্য করবে। লক্ষ্য নির্ধারণ এবং ছোট ছোট পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আমরা অতিরিক্ত চিন্তার চক্র থেকে বেরিয়ে আসতে পারি এবং আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে পারি। এটা আমাদেরকে একটা বাস্তবসম্মত এবং অর্জনযোগ্য পথে এগিয়ে যেতে সাহায্য করে এবং আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে। নবম অধ্যায়, শক্তিশালী মানসিক অভ্যাস গড়ে তোলা, দীর্ঘস্থায়ী পরিবর্তনের জন্য অনুশীলন। নিক ট্রেটনের দ্য ওভারথিঙ্কিং কিওর বইয়ের নবম অধ্যায়টা শক্তিশালী মানসিক অভ্যাস, পাওয়ারফুল মেন্টাল হ্যাবিটস গড়ে তোলার গুরুত্ব নিয়ে আলোচনা করে, যা অতিরিক্ত চিন্তাভাবনা থেকে দীর্ঘস্থায়ী মুক্তির জন্য অপরিহার্য। তিনি যুক্তি দেন যে অতিরিক্ত চিন্তাভাবনা একটা অভ্যাস এবং একে ভাঙার জন্য ইতিবাচক মানসিক অভ্যাস তৈরি করা প্রয়োজন। ট্রেটন বলেন, আমাদের মস্তিষ্ক অভ্যাসের প্রাণী। আমরা যা বারবার করি সেটাই আমাদের মস্তিষ্ককে দৃঢ় স্নায়ুপথ, নিউরাল পাথওয়েজ তৈরি করে দেয়। যদি আমরা অতিরিক্ত চিন্তা করার অভ্যাস তৈরি করি তাহলে মস্তিষ্ক সেই পথেই চলাচল করে। কিন্তু যদি আমরা সচেতনভাবে ইতিবাচক চিন্তাভাবনা এবং আচরণের উপর অভ্যাস তৈরি করি তাহলে মস্তিষ্ক সেই নতুন পথগুলোকে তৈরি করবে। শক্তিশালী মানসিক অভ্যাস গড়ে তোলার কিছু কৌশল। কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড। এই নিয়ে চর্চা। প্রতিদিন এমন কিছু বিষয় নিয়ে চর্চা করুন, চিন্তা করুন যার জন্য আপনি কৃতজ্ঞ। একটা কৃতজ্ঞতা জার্নাল রাখুন যেখানে আপনি প্রতিদিন 3 থেকে 5টা বিষয় লিখে রাখবেন যার জন্য আপনি আজকে কৃতজ্ঞ। এটা আপনার মনকে নেতিবাচকতা থেকে ইতিবাচকতার দিকে সরিয়ে আনবে। ইতিবাচক স্বকথন, পজিটিভ সেলফ টক। আপনার ভেতরের সমালোচককে ইতিবাচক কণ্ঠস্বরে পরিবর্তন করুন। নিজের প্রতি সদয় এবং উৎসাহবর্ধক কথা বলুন। নেতিবাচক চিন্তাগুলোকে চিহ্নিত করুন এবং সেইগুলোকে সচেতনভাবে ইতিবাচক বা বাস্তবসম্মত বাক্যে পরিবর্তন করুন। ক্ষমা এবং সহানুভূতিশীলতা, ফরগিভনেস অ্যান্ড সেলফ কম্প্যাশন। নিজেকে এবং অন্যদের ক্ষমা করার অভ্যাস করে তুলুন। নিজের প্রতি সহানুভূতিশীল হন, বিশেষ করে যখন আপনি ভুল করেন বা কষ্ট পান। মাইন্ডফুলনেস এবং মেডিটেশন। প্রতিদিন মাইন্ডফুলনেস এবং মেডিটেশন অনুশীলন করুন। এটা আপনাকে আপনার মনকে শান্ত করবে, আপনাকে বর্তমান মুহূর্তে থাকতে সাহায্য করবে এবং অতিরিক্ত চিন্তার প্রবণতাটা কমাবে। সীমা নির্ধারণ এবং না বলা। আপনার সময় এবং শক্তির ওপর একটা পরিষ্কার সীমা নির্ধারণ করুন। অপ্রয়োজনীয় অনুরোধে না বলতে শিখুন, যা আপনাকে অতিরিক্ত চাপ এবং উদ্বেগ থেকে রক্ষা করবে। জ্ঞান ও শেখার অভ্যাস। প্রতিদিন নতুন কিছু শিখুন, বই পড়ুন, পডকাস্ট শুনুন বা অনলাইন কোর্স করুন। এটা আপনাকে আপনার মনকে ব্যস্ত রাখাবে এবং আপনাকে নতুন ধারণা দেবে। ইতিবাচক পরিবেশ তৈরি করুন। আপনার চারপাশের পরিবেশকে ইতিবাচক রাখুন। ইতিবাচক মানুষের সাথে সময় কাটান, ইতিবাচক বই পড়ুন এবং ইতিবাচক কন্টেন্ট দেখুন। বিশ্রাম ও বিনোদন। আপনাকে আপনার মনকে বিশ্রাম দেওয়ার পর্যাপ্ত সময় দিতে হবে। আপনার পছন্দের বিনোদনমূলক কাজ করে যান। এটা আপনার মনকে রিচার্জ করবে এবং অতিরিক্ত চিন্তার চক্র ভাঙতে সাহায্য করবে। লক্ষ্য এবং উদ্দেশ্য। আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন। এটা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে এবং জীবনের একটি অর্থপূর্ণ দিকে নিয়ে যাবে আপনাকে। ট্রেটন জোর দেন যে এই অভ্যাসগুলো রাতারাতি তৈরি হবে না। এর জন্য ধারাবাহিক প্রচেষ্টা এবং অসীম ধৈর্য প্রয়োজন। প্রতিটা পদক্ষেপ আপনাকে আপনার লক্ষ্যে অর্জনের দিকে পৌঁছে যেতে সাহায্য করবে। যখন আপনি এই শক্তিশালী মানসিক অভ্যাসগুলো গড়ে তুলবেন তখন আপনি অতিরিক্ত চিন্তাভাবনা থেকে দীর্ঘস্থায়ী মুক্তি পাবেন এবং আরও শান্ত ও সুখী পরিপূর্ণ জীবনযাপন করতে পারবেন। উপসংহার: অতিরিক্ত চিন্তাভাবনার চক্রটা ভাঙুন, আপনার জীবনকে মুক্তি দিন। নিক ট্রেটনের দ্য ওভারথিঙ্কিং কিওর, হাউ টু স্টে ইন দ্য প্রেজেন্ট, শেক নেগেটিভ অ্যান্ড স্টপ ইয়োর স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। এই বইটার অতিরিক্ত চিন্তাভাবনার জালে আটকে থাকা প্রতিটা মানুষের জন্য একটা আশার আলো। এই অডিওবুক সামারিটা শোনার পর আপনার কাছে হয়তো আর মূল বইটা পড়ার প্রয়োজন হবে না, কারণ আমরা প্রতিটা গুরুত্বপূর্ণ বার্তা
এবং অধ্যায়ের মূল নির্যাস এখানে তুলে ধরেছি। এই বইটা থেকে আমরা যে শীর্ষ 5টা মূল শিক্ষা নিতে পেরেছি তা হলো, অতিরিক্ত চিন্তা একটা অভ্যাস যেটাকে ভাঙা সম্ভব। অতিরিক্ত চিন্তাভাবনা একটা পুনরাবৃত্তিমূলক মানসিক প্যাটার্ন যা অতীতে নিয়ে অনুশোচনা এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের জন্ম দেয়। এর মূল কারণগুলো চিহ্নিত করুন এবং সেগুলোকে সচেতনভাবে ভাঙার চেষ্টা করুন। বর্তমান মুহূর্তে বাঁচুন। মাইন্ডফুলনেস নিয়ে চর্চা করুন। মাইন্ডফুলনেস হলো অতিরিক্ত চিন্তা থেকে মুক্তির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, মাইন্ডফুল ওয়ার্কিং বা শরীরের স্ক্যানের মতো কৌশলগুলো ব্যবহার করুন। বর্তমান মুহূর্তে আপনাকে সম্পূর্ণ মনোযোগ দেবে। নেতিবাচক চিন্তা ভাঙুন। মনকে ইতিবাচক করুন। আপনার মন প্রায়শই নেতিবাচক চিন্তার প্যাটার্নে আটকে যায়, যেমন সর্বনাশের চিন্তা, কালো সাদা চিন্তা। এই প্যাটার্নগুলোকে আপনি চিনে ফেলুন, সেগুলোকে চ্যালেঞ্জ করুন এবং বাস্তবসম্মত ও ইতিবাচক চিন্তা দিয়ে প্রতিস্থাপন করুন। চাপ ও উদ্বেগ মোকাবেলা করুন। স্থিতিস্থাপকতা বাড়ান। পর্যাপ্ত ঘুম, সুষম পুষ্টি, নিয়মিত ব্যায়াম, সময় ব্যবস্থাপনা এবং সামাজিক সংযোগের মাধ্যমে আপনার চাপ এবং উদ্বেগ কমান। মানসিক স্থিতিস্থাপকতা গড়ে তুলুন, যা আপনাকে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করবে। শক্তিশালী অভ্যাস করুন। জীবনকে নিয়ন্ত্রণ করুন। কৃতজ্ঞতা চর্চা, ইতিবাচক সকথন, ক্ষমা, সহানুভূতি এবং বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণের মাধ্যমে নতুন ইতিবাচক মানসিক অভ্যাস গড়ে তুলুন। প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার সীমিত করুন এবং নিজেকে একটা শান্ত ও ইতিবাচক পরিবেশে রাখুন। আপনার জীবন আপনারই হাতে। অতিরিক্ত চিন্তার বোঝা থেকে মুক্তি হয়ে বর্তমানে শান্তি উপভোগ করার ক্ষমতা আপনার ভেতরেই আছে। এই বইয়ের শিক্ষাগুলো আপনাকে সেই ক্ষমতায় জাগিয়ে তুলবে এবং আরও একটা শান্ত, সুখী ও পরিপূর্ণ জীবনযাপন করতে সাহায্য করবে। আজই এই কৌশলগুলো আপনার জীবনে প্রয়োগ করা শুরু করুন। আশা করি নিক ট্রেটনের দ্য ওভার থিঙ্কিং কিওর বইটার এই বিস্তারিত অডিওবুক সামারিটা আপনাদের ভালো লেগেছে এবং আপনার জীবনে নতুন কিছু যোগ করতে পেরেছে। এই ধরনের অনুপ্রেরণামূলক এবং শিক্ষামূলক কন্টেন্ট যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল অডিজ্ঞানকে লাইক করে উৎসাহিত করুন। আপনার মূল্যবান কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনার ভাবনাগুলো আমাদের জানান। নতুন অডিওবুক সামারি এবং আত্ম উন্নয়নমূলক বিষয়বস্তু পেতে এখনই সাবস্ক্রাইব করুন ও আপনার বন্ধু ও পরিবারদের সাথে শেয়ার করে তাদেরও এই জ্ঞানের আলোয় আলোকিত করুন। আপনার সমর্থন আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ এবং আপনার জীবন অতিরিক্ত চিন্তা থেকে মুক্ত হোক।